2013 এপ্রিল মাস পুলিশের কাছে জুনেদ আজিজের নিখোঁজ হওয়ার কেস দায়ের হলো। আর নিখোঁজ হওয়ার প্রায় 20 দিন পর কানপুরের কাছে এক জঙ্গল থেকে পুলিশ জুনেদ আজিজের লাশ পায়। নিখোঁজের রিপোর্ট এখন একটা মার্ডার মিস্ট্রিতে পরিণত হয়েছে। কি করে খুলল এই খুনের রহস্য, দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। স্ট্র্যাঙ্গুলেশন এর মানে হচ্ছে 20 দিন আগে কেউ জুনেদ আজিজের গলা টিপে ওকে খুন করে ফেলেছে। আর এতে কারো সুবিধা নিশ্চয়ই হয়েছে, অথবা কারো জ্বালা মিটেছে। আমাকে আপনার বোন ফারজানার সঙ্গে দেখা করতে হবে। দেখুন, এখন আম্মির সাথে দেখা করা যাবে না, উনি শোকাহত। আর এমনিতেও এখন আপনারা ওনার সাথে কি কথা বলবেন? এটা একটা মার্ডার কেস, আর আমাদের জিজ্ঞাসাবাদ করতেই হবে, আর আপনাদেরও কোঅপারেট করতে হবে। তোমার মা এই মুহূর্তে শোকাহত জানি, আপনাদের মানসিক অবস্থাটা বুঝতে পারছি। আমি আপনার আম্মির সাথে কথা বলবো না, কিন্তু আমাদের লেডি কনস্টেবলতে কথা বলতে পারবে? কি জানতে চান আপনি? আপনি এটা সন্দেহ করছেন যে আমি আমার স্বামীকে মেরেছি? তা আমি আপনাকে বলছি, আপনার সন্দেহ একদমই ভুল। এই নাও তোমার আদা দিয়ে চা। এই হচ্ছে আমার বউ। তোমার হাতের আদা দেওয়া চা খেয়ে আমার সারাটা দিন দারুণ কাটে। উনি আমার স্বামী ছিলেন, আমার ছেলেদের আব্বু। খুব ভালোবাসতাম আমি ওনাকে। হ্যাঁ, এটা সত্যি যে ওনার দ্বিতীয় বিয়ের জন্য আমার একটু রাগ হয়েছিল। দেখো ফারজানা, আমি আর একটা বিয়ে করতে চাই। সুমাইয়াকে বিয়ে করার জন্য আমার যদি ওনাকে মারতেই হতো, তাহলে 15 বছর আগেই আমি ওনাকে মেরে ফেলতাম। এখন কেন? আর তাও এই বয়সে, যখন আমার ওনাকে সব থেকে বেশি প্রয়োজন। তাহলে কেন আমি মারবো ওনাকে? তোমার বাবা জুনেদ আজিজের খুন তুমি করেছ। স্যার, আমি আমার আব্বুকে কেন মারবো? প্রপার্টির জন্য? আরে এটা তো এমনিতেই আমার আর হাসিমের নামেই হতো। দেখুন স্যার, আমার মনে না তো আমার আব্বুর জন্য কোন রকম হিংসা আছে, আর না তো রাগ। তুমি আমাদেরকে বলেছিলে যে তোমার বাবা তার ফোনটাকে নিজের ঘরে রেখে দিয়ে চুপচাপ কোথাও চলে গেছে। এটা উনি কেন করবেন? আরে স্যার, আমি কি করে জানবো? আমি তো নিজেই এটা জানার চেষ্টা করছি যে এত সকালে উঠে উনি কোথায় গেলেন। আমরাও এটা জানার চেষ্টা করছি যে উনি কাউকে কিছু না বলে চুপচাপ কোথায় চলে গেছেন। এই জন্য আমরা ফোন চেক করেছি, আর ওনার ফোনে এমন একটাও কল নেই যা বলে দেয় যে কেউ ওনাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। দেখুন স্যার, আপনারা যদি তদন্ত করে কিছু না খুঁজে পান, তার মানে এই নয় যে আপনারা আমার ঘরে দোষ চাপিয়ে দেবেন। আমি আমার আব্বুকে খুন করেছি। তোমাকে সন্দেহ করার জন্য আমাদের কাছে অনেক সূত্র আছে। তোমার বাবা জুনেদ আজিজ দুবাইতে যখন সুমাইয়াকে বিয়ে করেছিলেন, তখন তোমার খুব খারাপ লেগেছিল, তখন তোমার খুব রাগও হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, খুব রাগ হয়েছিল। কারণ কারোর এটা অধিকার নেই সে আমার আম্মির খুশি নিয়ে খেলবে। কিন্তু তার মানে এই নয় যে স্যার আমি তাকে মেরে ফেলবো। উনি আর কেউ নন, উনি আমার নিজের আব্বু ছিলেন। আজ আবার আসফাক আর আসিম তোমার ব্যাপারে খোঁজ নিচ্ছিল। আমি কি উত্তর দেব ওদের প্রশ্নের? কোনো উত্তর দেবার দরকার নেই।
ওদেরকে বলবে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তুমি 6 মাসে একবার বাড়ি ফেরো। আমাদের তোমার কথা খুব মনে পড়ে। আশফাক আর হাসিম তো অনেক প্রশ্ন করে আমাকে। আমি এটা ভেবে ভয় পাই যে কোনোদিন ওরা এটা জানতে পারে যে তুমি দুবাইয়ে তোমার দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছো, তাহলে কি জবাব দেব? এইরকম কিচ্ছু হবে না। তুমি সুমাইয়ার সাথে সুখী তো? আর আমি তোকে কি বলবো বাবা? সত্যি, আমি সত্যিটা জানতে চাই। আমি সত্যি তো এটাই যে তুই যখন 10 বছরের ছিলি আর হাসিম 8 বছরের, তখন তোর আব্বু দুবাইতে সুমাইয়ার সাথে দ্বিতীয় বিয়ে করলো। ও ওনার দ্বিতীয় স্ত্রী বাবা। আর আমি এইটা বুঝতে পারতাম না কেন আব্বু দুবাই যাওয়ার জন্য এত উতলা হতেন। কেন উনি আমাদের সাথে থাকতে চাইতেন না? কেন উনি আজ অব্দি আমাদের দুবাই নিয়ে যাননি? এইসব ব্যাপার নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই বাবা। অনেক বছর কেটে গেছে, আর এখন তো আমিও সময়ের সাথে সবকিছু মেনে নিয়েছি। হ্যাঁ, আমি রেগে গিয়েছিলাম, খুব রেগে গিয়েছিলাম। আর যতক্ষণ না মনের জ্বালা মিটছে ততক্ষণ এই রাগ কম হয় না। কারোর বোঝানোই তো আরো কম হয় না। সেই জন্য আমি আমার মনের জ্বালা আমার আব্বুর উপর মেটাই। আব্বু, তুমি এরকম কেন করলে? কেন? আশফাক বাবা, আমি সুমাইয়াকে খুব ভালোবেসে ফেলি। যে স্কুলে আমি মাঝে মাঝে টাকা ডোনেট করতাম, সেখানে ও টিচার ছিল। বুঝতেই পারিনি আমরা একে অপরের কবে এতটা কাছে চলে আসি। একে অপরকে ভালোবেসে ফেলি। বাবা, আমি ওকে ছেড়ে দিতে পারি না। সেই জন্য তুমি আম্মিকে ছেড়ে দিলে? বাবা আশফাক, আমার উপর রাগ করার তোমার পুরো অধিকার আছে, কিন্তু বাবা আমি কিন্তু তোমাদের প্রতি কোনো কর্তব্যে অবহেলা করিনি। আমাকে বোঝবার চেষ্টা। আমাকে বোঝানোর তুমি একটুও চেষ্টা করো না। আমার আব্বুর উপর রাগ ছিল, খুব রাগ ছিল, কিন্তু নিজেদের লোকের উপর কতদিন রাগ করে থাকবো? কিছুদিন পরেই আমার রাগ কমে যায় আর আমি আব্বুর কাছে দুবাইতে চলে যাই। ওনার রেস্টুরেন্টে কাজও করি। আমিও সেই বাড়িতেই থাকতাম যেখানে সুমাইয়া থাকতো। আব্বু। হ্যাঁ বাবা আশফাক, বলো। ওই আমি লখনৌ ফেরত যাচ্ছি। ফিরে যাচ্ছ? কিন্তু কেন? আসলে আমার এখানে ভালো লাগছে না। আর এমনিতেও আমি ভেবেছি যে আম্মি আর হাসিমের সাথেই থাকবো, আর তার সাথে তোমার রেস্টুরেন্টে দেখাশোনাও করব। সুমাইয়া, আমি কিছু বলিনি। না, উনি আমাকে কিছু বলেননি। এটা আমার সিদ্ধান্ত। ব্যাস কিছুদিনই রাখছিল, তারপর আমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। আর হাসিম, ওরও কি ওর বাবার প্রতি এতটাই রাগ ছিল, মানে তোমার মতো? হ্যাঁ, রাগ তো ওরও ছিল, কিন্তু ও তো ছোট, তাই আব্বুর খুব ক্লোজ ছিল, খুবই ক্লোজ ছিল। জুনেদ আজিজের খুনের জট কিছুতেই খুলছিল না। পুলিশের তার পরিবারের উপর পুরো সন্দেহ ছিল। তাদের কাছে জুনেদ আজিজকে মারার কারণও ছিল, কিন্তু তবুও পুলিশের হাতে এমন কোনো সূত্র আসছিল না যেটা এটা ইঙ্গিত করে যে এই খুন কেন করা হয়েছিল আর কে করেছিল। আমি আপনাকে বললাম না স্যার, আমরা একে অপরকে সত্যি খুব ভালোবাসতাম। আমি যতটা না চেয়েছিলাম তার থেকে অনেক বেশি দিয়েছিল জুনেদ আমায়। তাহলে আমি কেন রাগ করব ওর ওপর? রাগ আর অভিমান করার জন্য যথেষ্ট কারণ ছিল তো আপনার কাছে। কারণ আপনি এমন একজন মানুষকে বিয়ে করেছিলেন যিনি আগের থেকেই বিবাহিত ছিলেন। আপনি এই কথাটা খুব ভালোভাবে জানতেন যে আজিজ সাহেব কখনোই পুরোপুরি আপনার হবেন না। আগে থেকে লখনৌতে ওনার স্ত্রী থাকতেন আর 2 ছেলে। আই এম সরি টু সে, কিন্তু এটা সত্যি যে জুনেদ আজিজ আর আপনার কোনো সন্তান নেই। আপনি বলতে কি চাইছেন? বলছি না, শুধু জিজ্ঞাসা করছি।
জুনেদ আজিজের খুনের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি ওনাকে ভালোবাসতাম স্যার, আর ও আমাকে ভালোবাসতো। আমরা দুজন একে অপরকে নিয়ে ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। থ্যাংক ইউ। আই এম সরি টু ডিস্টার্ব। জুনেদ আজিজকে খুন করার কারণ মানে সবাই জানে, কিন্তু সবাই লুকিয়ে যাচ্ছে। ভাবটা এমন যেন আমরা সবাই সুখে আছি। জুনেদ আজিজের বিজনেস কোটি কোটি টাকার। ওনার হত্যার পেছনে মূল কারণ ওনার ব্যবসা না তো? ওনার বিজনেসের অ্যাডভান্টেজ তো ওনার 2 ছেলে পাবে, কিন্তু ওনার 2 ছেলেই তো ওনার উত্তরাধিকারী। স্যার, ওই যে ওর মামা ইসমাইল, ও তো জুনেদ আজিজের একটা রেস্টুরেন্ট সামলায়। আপনি একই কথা বারবার জিজ্ঞেস করছেন। উনি আমার বোনের হাজব্যান্ড ছিলেন। কিন্তু আপনি ওনার রেস্টুরেন্টে শুধু ম্যানেজার ছিলেন, মালিক ছিলেন না আপনি। তো তো আপনি এটা বলতে চাইছেন যে ওনাকে মেরে আমি এই রেস্টুরেন্টের মালিক হতে চেয়েছিলাম? নিশ্চয়ই হতে পারে আপনার মনে মালিক হওয়ার লোভ জেগেছিল। আপনার ভগ্নিপতির মৃত্যুর পর সবকিছুই আপনার বোনের আর 2 ছেলের, আর ওদেরকে ভুলিয়ে ভালিয়ে সবকিছু নিজের নামে করে নেওয়াটা আপনার কাছে অসম্ভব ছিল না। দেখুন, ভুল গর্তে হাত ঢুকিয়ে সঠিক জিনিসটা আপনি পাবেন না। দেখুন, জুনেদের হত্যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জুনেদের বিজনেসের এমন কোনো জিনিস ওনার মৃত্যুর দিকে ইশারা করছে না। না তো ওনার সাথে কারো ঝগড়া ছিল, না কারো সঙ্গে কোনো শত্রুতা। হবেই বা কিভাবে স্যার? জুনেদ আজিজ নিজের সমস্ত বিজনেস পার্টনারদের খুব ভালোভাবে খেয়াল রাখতেন, প্রফিটের ভাগও সবাইকে ঠিকঠাক দিতেন। আর এমনিতেও এই লোকটা বেশি দুবাইতেই থাকতেন, লখনৌতে নয়। তাহলে এরকম কারোর সাথে গভীর শত্রুতা কিভাবে সম্ভব যে ওনাকে প্রাণে মেরে ফেলবে? এই লোকটি ঠিক 2 মাস আগে দুবাই থেকে লখনৌতে আসে। ওনার ফিরে যাওয়ার একদিন আগেই ওনার খুন হয়ে যায়। ওনার বাড়ির লোক বিন্দুমাত্র জানে না যে উনি সকালে উঠে কোথায় গেছেন আর কেনই বা ফিরে আসেননি, আর কেউ ওনাকে খুন করে জঙ্গলে ফেলে দেয়। হয়তো এরকমও হতে পারে যে এমন কেউ চায় না যে উনি দুবাই গিয়ে মরুন। সে হয়তো চায় যে সন্দেহের তীর লখনৌয়ের মধ্যেই থাকুক, দুবাইয়ের দিকে যাতে না আসে। দুবাইতে তো ওনার একজনই থাকেন, ওনার দ্বিতীয় স্ত্রী সুমাই। স্যার, সুমাইয়া 2টো নম্বর ব্যবহার করে, কিন্তু কোনো নাম্বার থেকে আমি এমন কিছু পেলাম না যেটা প্রমাণ করে যে উনি জুনেদকে খুন করার জন্য কারোর সঙ্গে কথা বলেছেন। এটা হতে পারে যে খুনের প্ল্যান 1 মাস আগেই করা ছিল, আর এটাও ঠিক করা ছিল যে জুনেদ আজিজের ফিরে যাওয়ার ঠিক একদিন আগে ওনাকে খুন করা হবে। এটাও হতে পারে লখনৌতে সুমাইয়ার কোনো আত্মীয় আছে যার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, যে সুমাইয়ার কথা অনুযায়ী এই খুনটা করেছে। স্যার, এখানে লখনৌয়ে তো সুমাইয়াকে চেনে এমন মানুষ একজনই আছে, সেটা হলো আশফাক। কারণ আশফাক বেশ কিছুদিন দুবাইয়ে সুমাইয়ার বাড়িতেই থাকতো। এই আশফাকের পিছনে কাউকে লাগাও, ঠিকুজি কুষ্টি বার করো। স্যার, আমি রেস্টুরেন্টে যাচ্ছি। হয়তো জুনেদের ঘরেই তার হত্যাকারী লুকিয়েছিল। পুলিশের তার বড় ছেলে আশফাকের উপর পুরো সন্দেহ ছিল। পুলিশ যা ভাবছিল সেটাই কি ঠিক ছিল? স্যার, আশফাক গত 8 মাসে লখনৌয়ের বাইরে কোথাও যায়নি। তাও নজর রাখো ওর উপর। ইয়েস স্যার।
এসব আপনি কি বলছেন? এই কথাটা আবার বলছি, তোমার বাবার খুন তুমিই করেছো। দেখুন, আপনি এইভাবে আমাদের বাড়িতে এসে আমার উপর অভিযোগ করতে পারেন না। কি প্রমাণ আছে আপনার কাছে? তোমাদের এই বাড়িতেই তুমি তোমার বাবাকে মেরেছো, কারণ যেদিন ওনার খুন হয়েছিল জুনেদ আজিজ বাড়ি থেকে কোথাও যাননি, উনি বাড়িতেই ছিলেন আর তুমি ওনাকে মেরেছো। ও, এবার বুঝতে পেরেছি। আপনারা যখন আব্বুর আসল খুনিকে ধরতে পারলেন না, তখন সমস্ত দোষ আমাদের উপর দিচ্ছেন। আব্বু বাইরে গিয়েছিল। আব্বু বাইরে গিয়েছিল। তোমার বাবা বাইরে গিয়েছিলেন? আগে হ্যাঁ, আসলে আমি দুধ আনতে যখন বাইরে গিয়েছিলাম তখন আব্বুকে দেখেছিলাম। কিন্তু ওদিকের খবর কি? যখন তুমি ওনাকে দেখেছিলে তখন উনি কার সাথে কথা বলছিলেন? আগে উনি আব্বাস চাচার সঙ্গে কথা বলছিলেন। আব্বাস চাচা? এই আব্বাস চাচা কে? আব্বাস? আব্বাস চাচা? হ্যাঁ, মনে পড়েছে। উনি তো আমাদের পাশেই থাকতেন, শোয়েবের বড় আব্বু। আব্বাস ভাই, আমার শ্বশুরের সাথে ওনার একটু ঝামেলা চলছিল। ওই আমার স্বামীর প্রথম রেস্টুরেন্টের জায়গাটা নিয়ে চলছিল, যেটা এখন ইসমাইল ভাইজান চালায়। হ্যাঁ বলুন। আব্বাস হোসেনের বাড়ি এটা? হ্যাঁ স্যার। উনি কোথায়? কি? ওনাকে ডাকুন, ওনার সাথে আমাদের কথা বলতে হবে। উনি মারা গেছেন, 10 বছর হয়ে গেছে। তুমি সত্যি তোমার বাবাকে আব্বাস হোসেনের সাথে কথা বলতে দেখেছিলে? হ্যাঁ, আব্বাস চাচার সঙ্গেই দেখেছিলাম। হ্যাঁ, কারেক্ট, চাচার সাথে। তোমার এই আব্বাস হোসেন, মানে নিজের এই আব্বাস হোসেন চাচাকে কিভাবে জানো? আগে আমি ওনাকে আব্বুর সঙ্গে কথা বলতে দেখেছিলাম। খুব রেগেছিলেন, জোরে জোরে চেঁচাচ্ছিলেন আর আব্বুর সঙ্গে ঝগড়া করছিলেন। হাশিম পুলিশের সামনে থেকে রহস্যের একটা পর্দা সরিয়ে দেয়, যেটা শুনে পুলিশ আরো ধন্ধে পড়ে যায়। যদিও পুলিশ হাশিমের কথায় কোনো সত্যতা খুঁজে পায়নি, কিন্তু তার কথায় পুলিশ এটা তো অনুমান করে নিয়েছিল যে আসলে কি হয়েছিল। সেটা এমন কোন বিষয় ছিল যে কারণে জুনেদ আজিজের খুনে এমন এক ব্যক্তির নাম নেওয়া হচ্ছিল যে 10 বছর আগে মারা গেছে। আরে স্যার, এটা তো বলুন আমি করেছিটা কি? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমার ছেলেকে? আমি আপনাকে বলেছি তো আমার ছেলে কিচ্ছু করেনি, ছেড়ে দিন ওকে। আপনার ছেলে কিছু করেনি, কিন্তু আপনার বড় ছেলে জানে কে করেছে। বলো ওনাকে, জুনেদ আজিজের খুন কে করেছে? হাশিম করেছে? তোমার বাবার প্রাণ তোমার ছোট ভাই হাশিম নিয়েছে। আগে না, হাশিম এমনটা কোনোদিনও করতে পারে না। ও এটা করেছে, আর ও আমাকে যা গল্প শুনিয়েছে, তোমার বাবা আব্বাস হোসেনের সাথে কথা বলছিলেন, ও সব মিথ্যে। তোমার বাবাকে খুন ওই করেছে, আর আমাদেরকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে সব গল্প ফাঁদছে। গল্প ও না, গল্প আপনারা বানাচ্ছেন। প্রথমে আপনারা আমার নামে অভিযোগ করলেন, আর যখন আপনারা কিচ্ছু পেলেন না তখন আপনারা ওকে এই বিষয় টেনে আনছেন। দেখুন, আমি আপনাদের বললাম তো, হাশিম এমনটা কখনো করতে পারে না।
তাহলে কে করতে পারে? তোমার বাবার প্রাণ কে নিতে পারে? আর হাসিমকে এইসব গল্প বলার জন্য কে বলেছে? তুমি। তোমার সাথে কেউ দেখা করতে এসেছে, দেখা করবে? নিয়ে এসো। এ হলো তোমার বন্ধু নাদিম। একে চিনতে পারছো তো? চিনতে পেরেছ তো? এবার আমি যেটা বলছি শোনো। যেদিন তোমার বাবা জুনেদ আজিজের মৃত্যু হয়, সেই দিন তোমার এই বন্ধু নাদিম তোমাদের বাড়িতে এসেছিল, মনে পড়ছে? কি আশফাক, তুমি তো তোমার ছোট ভাইকে মিথ্যে একটা গল্প বলেছ, আর সেটাও ভুলভাল। কিন্তু আমাদেরকে সত্যি ঘটনা বলেছ, কিন্তু অর্ধেক। তুমি আমাদের এটা বলনি যে তোমার এই বন্ধু নাদিম সেদিন তোমার জন্য ক্লোরোফর্ম নিয়ে এসেছিল। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি ওখানে গেছিলাম ঠিকই, কিন্তু স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। স্যার এই জন্য আমি আশফাককেও মানা করেছিলাম। তাহলে আশফাক, এবার ফ্ল্যাশব্যাকে গিয়ে পুরো গল্পটা বলে দাও প্লিজ। এবার পুরো গল্পটা শোনো। তুই নিয়ে এসেছিস? নিয়ে তো এসেছি আমি, কিন্তু আমার দ্বারা হবে না। আমার খুব ভয় করছে। শোন, তোর টাকা চাই না? প্রচুর টাকা পাবি। দেখ, আমার কিন্তু খুব ভয় করছে। দেখ, ওই লোকটা আমাদের একটা কানা করিও ছোঁয়াবে না। এবার তুই কি চাস? আমাদের যা কিছু আছে সবকিছু ওই মহিলা ভোগ করবে? তোমার কি মনে হয়েছিল তুমি কোনো একটা চাচার গল্প আমাদেরকে শোনাবে আর আমি মেনে নেব? আমাকে তোমার বোকা মনে হয় যে তোমাকে নির্দোষ আর নিষ্পাপ বলে ছেড়ে দেব? এখন তুমি বাচ্চাও নও আর নির্দোষও নও। সত্যিটা কি সাফ সাফ বলে দাও, না হলে বাধ্য হয়ে আমাদের অন্য ব্যবহার করতে হবে। বলো। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাকে আশফাক ভাইজান বলেছিল কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে এই গল্পটা বলে দিতে। আব্বু আমাদেরকে ধোকা দিচ্ছিল। সারা জীবন ধরে উনি তো আমাদের শুধু ধোকাই দিয়েছেন। আম্মি সমস্ত সুখ কেড়ে নিয়েছিল, আর এখন আমাদের সবকিছু উনি ওই মহিলা সুমাইয়াকে দিতে চাইছিলেন। আমি চিরকাল এরকমই ভেবে এসেছি যে আমার দুই ছেলে আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমার ছেলে আমাকে নয়, শুধু আমার টাকা পয়সা কি বেশি ভালোবাসে। তোমরা শুধু পেতে চেয়েছো আমার যত কিছু সম্পত্তি, টাকা পয়সা, রেস্টুরেন্ট। আব্বু, আমরাও এতদিন ভেবে এসেছি যে তুমিও আমাদেরকে খুব ভালোবাসো, কিন্তু ধোকা ছাড়া তুমি আর আমাদের এতদিন কি বা দিয়েছো বলো তো? আমি এখনো বাড়ির সমস্ত কাজ নিজে একাই করে। আমরা এখনো তোমার টাকাতেই খাই, তোমার রেস্টুরেন্ট, তোমার ব্যবসা সমস্ত কিছু সামলাই, কিন্তু তুমি আমাদেরকে কি দিয়েছো? আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের এটাই মনে হয় যে আমি তোমাদের আজ পর্যন্ত কিচ্ছু দিইনি, তাহলে শোনো, আমি তোমাদেরকে আর কিচ্ছু দিতেও চাই না। একদিকে তোমরা দুজন, আর একজন সুমাইয়া, যে আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু চাইনি। ও সব সময় আমাকে এটাই বলেছে যে আমি আমার সবকিছু যেন তোমাদেরকে দিয়ে দিই। আমার মনে হতো যে তোমাদের কাছে আমার একটা সম্মান আছে,
কিন্তু আজ তোমরা দুজন আমাকে বুঝিয়ে দিয়েছো যে তোমাদের কাছে আমার কোনো সম্মানই নেই। আব্বু, আমাদের কাছে তোমার যা সম্মান দাঁড়িয়েছে তার জন্য তুমি নিজে দায়ী। আজ অব্দি তুমি আমার আম্মির সাথে ভুল করেছো, তারপর আমাদের সাথে ভুল করেছো, আর এখন যখন আমি আমার অধিকার চাইছি তখন আবার তুমি ভুল করছো। অধিকার? কোন অধিকার? কোন অধিকারের কথা বলছো তোমরা? যা কিছু তুমি দেখছো সব আমার পরিশ্রমে বানিয়েছি, রক্ত ঘাম ঝরিয়ে। তোমাদের কোনো অধিকারের ওপর নেই। আর একটা কথা পরিষ্কার শুনে রাখো, এখন আমি তোমাদের একটা কানা করিয়ে দেবো না। আমার যা কিছু আছে তা শুধুমাত্র সুমাইয়াই পাবে। পাবে শুধু ওই সুমাইয়া। তাহলে ঝগড়ার পর তুমি ভয় পেয়েছিলে? তুমি ভয় পেয়েছিলে এই কারণে তোমার বাবা দুবাই চলে গেলে? মানে দুবাই চলে যাওয়ার পর সবকিছু সুমাইয়ার নামে না করে দেন? হ্যাঁ, কারণ আমি জানতাম উনি এটাই করতেন। ভাই এবার কিন্তু আমার ভয় করছে ভাই। তুই তোর আব্বুকে মেরে ফেলছিস, করিস না। দেখ, তুই যদি আমাদের সাথে না থাকিস তাহলে তুই যেতে পারিস, কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, যদি পুলিশকে কোনো কথা বলিস তাহলে আমরাও বলবো তুই ড্রাগসের ব্যবসা করিস। দেখ, তুই ভয় পাস না, আমি বললাম না কেউ কিচ্ছু জানতে পারবে না। আর কেউ যদি তোকে কিছু জিজ্ঞেস করে তাহলে যা যা আমি তোকে বলবো তুই তাই বলবি। এর মানেটা হলো গোড়া থেকে তুমি পুরোটাই জানতে, আর এতদিন পর্যন্ত পুলিশকে বিভ্রান্ত করছিলে। এবার সোজা কথায় এটা বলো, আর কে কে এটা জানে? হ্যালো আমি। হ্যাঁ আশফাক। আমি আব্বু আমাদের কিচ্ছু দেবে না। উনি দুবাইতে ফিরে গিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীকে সবকিছু দিয়ে দেবে বলছে, কিন্তু আমি এটা হতে দিতে পারি না। আমি আব্বুকে মেরে ফেলছি প্রাণে। মেরে ফেল। উনি আমাদের ধোঁকা দিয়েছেন, আমাকে কখনোই ভালোবাসেনি। আর এখন তো আমার মনেও ওনার জন্য কোনো জায়গা নেই। মেরে ফেল। তোমরা যেটা করেছো ঠিক কাজ করেছো, আর মনে রেখো এরপরে কোনো রকম ভুল করো না। সবচেয়ে প্রথমে আমাদের পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন দায়ের করতে হবে।
ফারজানার সাথে আমার বিয়েটা একটা বোঝাপড়া বলতে পারো। আমার মা যখন অসুস্থ ছিলেন উনি চাইতেন যে ফারজানার সাথে আমার বিয়েটা হয়ে যায়, তাই ব্যাস সেই কারণে আমি ফারজানাকে বিয়ে করেছিলাম। আমিও তো তোমাকে খুব মিস করছি। পরশু আমি তোমার কাছে পৌঁছে যাচ্ছি, তারপর আমরা দুজনে অনেকটা সময় একসঙ্গে কাটাবো। আশফাক, তার ছোট ভাই হাশিম, তাদের মা ফারজানা আর মামা ইসমাইল, চারজনই এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে। যে কোনো অপরাধ হোক বা অপরাধী, বেশি দিন সে আইনের চোখের আড়ালে থাকতে পারে না। কেউ সত্যিকে লুকানোর যতই চেষ্টা করুক না কেন, সত্যি শেষ পর্যন্ত সামনে চলেই আসে। আজ জুনেদ আজিজের পুরো পরিবার গড়াদের পিছনে রয়েছে আর পরের শুনানির অপেক্ষা করছে। কথায় বলে, একবার যে যাওয়ার জন্য মনস্থির করে নেয় তাকে আটকানো যায় না। তাহলে সেই মানুষকে ফিরে পাওয়ার জন্য সব সীমা পার করে দেওয়া কি উচিত, নাকি সেই মানুষটা না ফিরে আসার জন্য মনের মধ্যে ঘৃণার জন্ম দেওয়া উচিত? জুনেদের বাড়ির লোকের মনে প্রথমে এই ভয় ছিল যে দ্বিতীয় বিয়ের পর জুনেদ হয়তো তাদের ছেড়ে চলে যাবে, আর তারপর এই ভয়ে যে হয়তো জুনেদ তার প্রপার্টি থেকে কাউকে কোনো ভাগ দেবে না, তারা জুনেদের প্রাণই কেড়ে নিল। কিন্তু এইসব করে কেউ কি পেল? নিজের বাবা বা স্বামীর দ্বিতীয় বিয়েতে যে কোনো মানুষেরই রাগ হওয়া স্বাভাবিক। এই বিষয়টা যে কারোরই খারাপ লাগতে পারে, কিন্তু রাগ, লোভ বা ভয়ে কারো প্রাণ কেড়ে নেওয়া, এটা ঠিক নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।